ভিডিওটা বানাচ্ছি ইনস্টলমেন্ট নিয়ে। ইনস্টলমেন্ট এর অঙ্ক পরীক্ষায় যেরকম আসে সেগুলো করার জন্য যে পরিমাণ জিনিস জানা দরকার ভিডিওতে তার থেকে অনেক বেশি জিনিস থাকবে। অর্থাৎ অত কিছু জানতে হয় না অঙ্ক করার জন্য। অঙ্ক কিছু মেকানিক্যাল ওয়েতে কিছু পদ্ধতি, কিছু ট্রিক্স জানা থাকলে অঙ্ক করা যায়, এবং অঙ্ক এই তিনটে চেহারার বাইরে সাধারণত আসে না। সাধারণত যা দেখা গেছে এই তিনটে চেহারাই এনাফ। এ বাদে আরো বিভিন্ন রকমের হয়, সেটা এই জিনিসটাই থাকে। একটু ভাষার অদল বদল করা হয়, বা কোনো একটা ডেটা যেটা জানতে চাওয়া হয়েছে এখানে লেখা, বোর্ডে লেখা তিনটে প্রশ্নে, তার মধ্যে কোনো একটা ডেটা যেটা জানতে চাওয়া হয়েছে সেটা দিয়ে দিল, আর দেওয়া কোনো একটা ডেটা সেটা তুলে দিল, দিয়ে সেটা জানতে চাইলো। সেটা তো প্রশ্নকর্তা বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন বানাতেই পারে। এই তিনটে অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব এবং তার মাধ্যমেই শিখব, জানবো জিনিসটা। তার আগে তিনটে জিনিস সেটা মাথায় রাখা, জেনে রাখা ভালো। প্রথম কথা হচ্ছে, কোনো অঙ্কে যদি বলা না থাকে সুদ কিভাবে ক্যালকুলেট হবে, কারণ আমরা ধরে নিচ্ছি যে এখন বাজার চলতি যে সিস্টেমটা, নো কস্ট ইএমআই, কোনো রকমের সুদ ছাড়াই ইএমআই, সেই বিষয়টা কিন্তু অঙ্কে আসে না। অঙ্কে যেটা আসে সেখানে সুদ আছে। সুদ দু রকমের, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে সরল সুদ, যৌগিক সুদ, দু ধরনেরই প্রশ্নে থাকতে পারে। এবার দুটো জিনিস করার পদ্ধতি আলাদা। প্রথম প্রশ্নটা সরল সুদের উপর, দ্বিতীয় প্রশ্নটা যৌগিক সুদের উপর, আর তৃতীয় প্রশ্নটা হচ্ছে একটা কোনো জিনিস সেটা কেনা হচ্ছে, ক্যাশ ডাউন একটা পরিমাণ করা হয়েছে, তারপর বাকি টাকাটা ইনস্টলমেন্টে দেওয়া হয়েছে। এই লাস্ট প্রবলেমটা বেশি প্র্যাকটিক্যাল, কারণ এটা আমরা সব সময় আমাদের দৈনন্দিন জীবনে দেখতেও পাই। এখন যে তিনটে কথা বলছিলাম সেটা হচ্ছে, যদি সুদের কথা না বলে দেয়, নাম্বার 1 পয়েন্ট, if nothing is mentioned, interest will be SI। সুদের ধরন না বলে দিলে সুদ সবসময় সরল সুদ হবে, এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আমরা যদি একটা উদাহরণ নিই, যে ধরা যাক ধার নেওয়া হয়েছে 1000 টাকা, borrowed amount 1000 টাকা, একটা উদাহরণ ধরছি, এটা কোনো অঙ্ক না, এই ধরনের অঙ্ক আসে না, জাস্ট বলার জন্য। ধরা যাক ধার নেওয়া হয়েছে 1000 টাকা, rate of interest 10%, simple interest 10% per annum। paid back in 2 years। বিষয়টা ক্লিয়ার, যে 1000 টাকা ধার নেওয়া হয়েছে, 10% সরল সুদে ব্যাপারটা খাটবে, এবং সেটা 2 বছরের মধ্যে পে করতে হবে, পে ব্যাক করতে হবে। এবার যদি ইনস্টলমেন্টের কোনো কথা না থাকতো, ইনস্টলমেন্ট বলে কোনো জিনিস নেই, 1000 টাকা ধার নেওয়া হয়েছে, 2 বছর পর শোধ দেওয়া হবে, তাহলে খুব পাতি কথা যে অ্যামাউন্ট টু বি পেইড ব্যাক, তারা তো এই 1000 যোগ 1000 টাকা 2 বছরের সুদ, PTR বাই 100, 1000 ইন্টু 2 ইন্টু 10 বাই 100, মানে এখানে 200 হবে, এই টোটাল 1200 টাকা পে করতে হবে।
যদি আমি ইনস্টলমেন্টে পে করি, অর্থাৎ ইনস্টলমেন্ট তো আমি যা খুশি নিতে পারি, আমাকে যদি বলে দেয় যে এই 2 বছরে যে পে করবে 2 ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট নেবে, তাহলে কি হতো? তাহলে বিষয়টা ইফ এইটা, তাহলে বিষয়টা এরকম হতো, পি তো আমার 1000, মানে এখানে বি বড় 1000, এক বছরে ইন্টারেস্ট প্রতি বছরে একটা করে ইনস্টলমেন্ট দেওয়া হবে এবং দুটো বছরেই যে ইনস্টলমেন্টটা দেওয়া হবে সেটা সমান। তাহলে প্রথম বছরে ইন্টারেস্ট 10% সুদে 100, অ্যামাউন্টটা দাঁড়ালো পি প্লাস আই, মানে 1100। তাহলে আমি যদি এক বছর করেই শোধ দিয়ে দিই তাহলে আমাকে 1100 টাকা দিলেই হবে। আমি যদি 1100 টাকা পে করে দিই তাহলেই হয়ে যাবে। কিন্তু আমি 2 বছর ধরে এই টাকাটা রাখবো, তাহলে আমি ধরি আমি ইনস্টলমেন্ট দিলাম x টাকা, আমি জানি না ইকুয়াল ইনস্টলমেন্ট যে দুটো হবে সেই দুটো কত কত আমি সেটা জানি না, x টাকা ইনস্টলমেন্ট দিলাম, তাহলে 1100 টাকার থেকে আমি x টাকা শোধ দিয়ে দিলাম। তাহলে বাকি আমার কাছে এই মুহূর্তে বড় হয়ে থাকলো 1100 মাইনাস x টাকা, 1100 মাইনাস x টাকার 10% হারে সুদ হবে এটার 10%, দ্যাট ইজ 110 মাইনাস x/10। তাহলে এই দুটো অ্যামাউন্টকে যোগ করে হবে টোটাল অ্যামাউন্ট, অর্থাৎ এখন আমার কাছে কত টাকা পাওনা থাকলো, যার কাছ থেকে আমি বড় করেছি সে কত টাকা পাবে, এই দুটোর অ্যামাউন্ট যোগ করলে হবে 1210 মাইনাস x মাইনাস x/10। তাহলে এই টাকাটা পাবে, তাহলে ইনস্টলমেন্ট যেটা হবে সেটাও এটাই হবে 1210 মাইনাস x মাইনাস x/10। কিন্তু বলেছে যে ইনস্টলমেন্ট দুটো সেম হবে, ইকুয়াল হবে। এবার যদি ইকুয়াল ইনস্টলমেন্ট হতে হয় তাহলে x is equal to 1210 মাইনাস x মাইনাস x/10। এই ইকুয়েশনটা ফলো করবে, কারণ দুটো অ্যামাউন্টই সমান, দুটো ইনস্টলমেন্টই সমান, ইকুয়াল ইনস্টলমেন্ট। এবার যদি এই ইকুয়েশনটা ফলো করে এবং এটাকে তাহলে সলভ করা যায়, তাহলে x এর মান আসে, আমি ক্যালকুলেশনটা করছি না, ক্যালকুলেশনটা করলেই পাওয়া যাবে, x এর মান আসে 576 টাকা 19 পয়সার কাছাকাছি, এরকম একটা অ্যামাউন্ট আসে। অর্থাৎ দুটো x কে যদি একসাথে করা যায়, মানে মোট কত টাকা পে করলাম, এই একবার ইনস্টলমেন্ট এই একবার ইনস্টলমেন্ট, তাহলে আমি দেনাদার হিসেবে টোটাল পে করলাম 576, প্রায় অলমোস্ট 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 1 15, 2 দুগুণে 10, 1152 টাকা মতো, একটু বেশি, 1152.38, সেটা লিখছি না। তাহলে যেটা এতক্ষণ ধরে বোঝাতে চাইলাম সেটা হচ্ছে, যদি আমি 2 বছর পরে পে করি তাহলে এই অ্যামাউন্টটা পে করতে হয়, কিন্তু যদি আমি 1 বছরে কিছুটা পে করে বাকি টাকা পরে পে করি তাহলে এই টাকাটা পে করতে হয়। অর্থাৎ যেই সময়টা আমাকে বলা আছে সেই সময় ধরে যদি আমি কোনো ইনস্টলমেন্টে পেমেন্ট না করি, সেই সময় অতিবাহিত হওয়ার পর একবার আমি পুরো টাকাটা পে করি, তাহলে যে পরিমাণ টাকা আমার দিতে হবে স্বাভাবিকভাবে যদি ইনস্টলমেন্টে পে করি তার চেয়ে কম টাকা দিতে হবে। কেন? কারণ একবার প্রথম ইনস্টলমেন্ট, আরো ইনস্টলমেন্ট থাকতে পারে, আমি তো 2 বছরের কথা বলেছি, দুটো ইকুয়াল ইনস্টলমেন্ট, যদি যেই টাকাটা আমি প্রথম বছরে পে করে দিলাম সেই টাকাটা তো আর আমার কাছে থাকলো না, এবার আমার কাছে যেই টাকাটা থাকলো না সেই টাকার আমি
ইনস্টলমেন্ট সরি সেই টাকাটা আমি ইন্টারেস্ট কেন গুনবো? তার মানে যত আমি পেমেন্ট করতে থাকবো, যত আমার ইনস্টলমেন্ট যেতে থাকবে, তত আমার বরোড অ্যামাউন্টটা কমতে থাকবে। ঠিক আছে, সেজন্য এই অ্যামাউন্টটা এর চাইতে কমে যায়। এটা একটা পয়েন্ট, দ্যাট ইজ তাহলে এর চাইতে এটা সবসময় কম হবে। ওকে, লাস্ট আরেকটা পয়েন্ট, সেটা এই উপরটাতে লিখে দিই। এটা খুব ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট পয়েন্ট এবং এটা মাথায় রাখার মতোই বা জানার মতোই। মাথায় রাখতে হয় না, ওই যে বললাম অঙ্ক করার জন্য অত কিছু লাগে না, খালি জানার জন্যই লাগে। সেটা হচ্ছে আমি এই অঙ্কটা সিম্পল ইন্টারেস্ট দিয়ে করলাম, এরকম একটা বিষয় হলো। আচ্ছা, আমি যদি এই সিআইটাকে বলতাম যে না ওটা সিআই নয়, এই সিআইটা সরি এসআইটা এসআই নয়, এটা সিআই, আমি কম্পাউন্ড ইন্টারেস্টে পে করছি, তাহলে কি এই বিষয়টাই হতো? যদি হতো তাহলে আর সিআই এসআই এর পার্থক্য কি হলো? ইনস্টলমেন্টের অঙ্কে তো তাহলে সিআই এসআই বলাও যায় না বলাও যায়। আমি বোঝাতে পারলাম যে 10% হারে এই টাকাটা প্রথম বছরের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট মানে সিআইএসআই এর চ্যাপ্টারেও দেখা যায় প্রথম বছরের সুদ উভয়ের ক্ষেত্রে সমান। কম্পাউন্ড ইন্টারেস্টের স্পেশালিটি হচ্ছে সুদের উপর সুদ তৈরি হয়। এখন প্রথম বছরের এই যে 1000 টাকার উপর 100 টাকা সুদ হলো, এই অঙ্কের ক্ষেত্রে টোটাল এই পরিমাণ আমার ডেপ্ট হলো, ধার হলো, সেটা থেকে আমি x টাকা দিলাম। আমি যদি ওই সুদ তৈরি হওয়া 100 টাও এর মধ্যে ধরে নিই, x টাকাটা তো এখন বেরিয়ে গেছে 576 টাকার মতো, তাহলে এই অ্যামাউন্টটা 576 ইনফ্যাক্ট প্রায়। আমি যদি মনে মনে ভাবি যে ওই যে সুদ বাবদ যে 100 তৈরি হয়েছিল সেই 100 দিলাম প্লাস আসলের থেকে 476 দিলাম, কারণ 576 = 476 প্লাস 100, এরকমটা যদি আমি ভাবি তাহলে শুধু সুদ বেরিয়ে গেল, বাকি আসলের থেকে 476 দিলাম, পড়ে থাকবে 524 মতো। 524 সেটার উপরে এই ক্যালকুলেট হয়ে আবার ওইরকমই একটা মান তৈরি হবে এরকম। তো এইটা যদি আমি ভাবি তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে তাই ভাববো। তাহলে তাই যদি ভাবি, কারণ ইন্টারেস্ট প্রথম বছরের ইন্টারেস্টের অ্যামাউন্টের চাইতে ইনস্টলমেন্ট যদি কমে যায় তাহলে কোনোদিন ধার শোধ হবে না। 1000 টাকায় 100 টাকা সুদ হয়, খালি প্রথম বছরেই 1000 টাকায় 100 টাকা সুদ হয়, আমি পে করলাম 50 টাকা। পরের বছরে আবার বাকি 1000 থেকে ধরি ওই 50 গেছে, না ইনস্টলমেন্ট ইন্টারেস্ট থেকে 50 গেছে, আমি তাই ভাবছি 100 টাকা ইন্টারেস্টের থেকে 50 টাকা, বাকি এর থেকে 50 টাকা কমেছে, তাহলে সেই টাকার উপরে দেব আবার ইন্টারেস্ট ইনস্টলমেন্ট 50 টাকা। এইভাবে করতে থাকলে ওটা ক্যালকুলেট করা যায় যে ওটা কোনোদিনই শেষ হবে না ইনস্টলমেন্ট দেওয়া। উপরন্তু যদি আমি কম্পাউন্ড ইন্টারেস্টের কথা ভাবি এবং এই ইন্টারেস্ট বাবদ টাকাটা যদি পেই করে দিই, তাহলে সুদের উপর সুদ কথাটা আর থাকলো কোথায়? অর্থাৎ আমি বলতে চাইছি ইন্টারেস্ট এর অঙ্ক শেষ কিস্তিতে শোধ হয়, এটা আমি বোঝাতে চাইছি। ইন্টারেস্টের অঙ্কটা শেষ কিস্তিতে শোধ হয়, তার মানে সারা বছর বা প্রত্যেকটা ইনস্টলমেন্টের সময় যত টাকাই আমি পে করছি সেটা আসল থেকে যাচ্ছে, ইন্টারেস্টটা ধরাই থাকছে। এবার ইন্টারেস্টটা যদি এসআই হয় তাহলে ইন্টারেস্টটা অ্যাজ ইট ইজ থাকতে থাকবে 100, তারপরের বছরে যা হবে তাই সেই পরিমাণ টাকায়। আর যদি কম্পাউন্ড ইন্টারেস্ট হয় তাহলে এই প্রথম বছরের 100 তার উপরে আরো 10 টাকা সুদ হবে, 110 হবে, এই বিষয়টা চলতে থাকবে। ঠিক আছে, তাহলে তিনটে পয়েন্ট, একটা যেটা লেখা ছিল আর কি শুরুতে, যে অঙ্কতে যদি সুদ কিরকম না বলা হয়, সেটা এমনি অঙ্কের ক্ষেত্রে মানে ইনস্টলমেন্ট জন্য না, এসআইসিআই প্রবলেমের ক্ষেত্রে যদি না বলা থাকে তাহলে এসআই হয়, এর চাইতে কম অ্যামাউন্ট হবে টোটাল
যে টাকাটা পে করছি, এই যে 576 জিনিসটা, মানে আমি এটাও বলতে পারি যে 1200 টাকা আমি মোট যদি পে করি তাহলে প্রতি বছর হিসেবে কি বলতে পারি 600, তাহলে ওই 600 এর চেয়ে এই অ্যামাউন্টটা কম হয় সব সময়, তাই হবে, সেটাই স্বাভাবিক। আর লাস্ট হচ্ছে যে ইন্টারেস্টের অঙ্কটা শেষ কিস্তিতে শোধ হয়, তার আগে হয় না। এই তিনটে পয়েন্ট জেনে রাখা ভালো, জানলাম। আচ্ছা, এবার অঙ্কের দিকে আসা যাক। প্রথম অঙ্কটা, সেই অঙ্কটা করার চেষ্টা করি। এই অঙ্কটা একবার পড়ি। হোয়াট অ্যানুয়াল ইনস্টলমেন্ট উইল ডিসচার্জ এ ডেপ্ট অফ ₹770 ডিউ ইন 5 years at the rate 5% per annum। 770 টাকার ঋণ ডিউ ইন 5 years 5% per annum। অ্যানুয়াল ইনস্টলমেন্ট কত? পাঁচখানা অ্যানুয়াল ইনস্টলমেন্ট, ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট, সেগুলো কত? এই যে ফ্রেজটা, এ ডেপ্ট অফ রুপিস একটা কিছু ডিউ ইন একটা সময়, ইয়েস, এই কথাটার মানে এটাই আসল। এই যে এত টাকার ডেপ্ট ডিউ ইন 5 years, এই কথাটার মানে কিন্তু এই নয় যে ধার নেওয়া হয়েছে 770 টাকা, এই কথাটা কিন্তু নয়। ধারের অঙ্ক 770 না, এই কথাটার মানে হচ্ছে 5 বছর ধরে ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট দিয়ে এই টাকাটা শোধ করতে হবে, কিছু একটা ধার অ্যামাউন্ট, এইটা নয়, এটা না, এটা কিন্তু না। 5 বছর ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট দিয়ে একটা পরিমাণ টাকা শোধ করতে হবে। যদি না করা হয় তাহলে 5 বছর পর সুদ আসলে দিতে হবে 770। এইটা হচ্ছে এর মানে এই পরিমাণ ডেপ্ট অফ এটা ডিউ ইন 5 years, দ্যাট ইজ 5 বছরে এই টাকাটা তৈরি হবে। 770 টাকা ধার নেওয়া হয়নি, ধার নেওয়া হয়েছে অন্য কিছু টাকা, সেটা কি সেটাও অঙ্কের মাধ্যমে বের করা যায়, সেটা আমার জানার দরকার নেই, সেটা চাইও নি প্রশ্নে। ব্যাপার হচ্ছে 770 টাকা কখন দিতে হবে, যদি আমি এই ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্টে পেমেন্ট না করি, তাহলে 5 বছর পর ওই টাকার সুদাসলটা দাঁড়াবে 770 টাকা। 5 বছরে ধারের অঙ্ক 770 টাকার ঋণ সৃষ্টি করে। এ ডেপ্ট অফ ₹770 ডিউ ইন 5 years, এই কথাটার মানে হচ্ছে এই রকম। এই কথাটার মানে এই রকম। বেশ, তাহলে কত টাকা ধার নেওয়া হয়েছে আমি জানি না। আচ্ছা, আমি অঙ্কটাকে এরকম ভাবে ভাবতে পারি, 5% পার annum যদি আমার ইন্টারেস্টের অ্যামাউন্ট হয়, আমি অঙ্কটাকে ভাবি আমার 5টা ইনস্টলমেন্ট দিতে হবে, ধরি প্রতিটাই 100 টাকা করে আমি দিয়েছি। কত টাকা ধার, কত টাকা শোধ করতে হবে আমি কিচ্ছু ভাবছি না, 5টা ইকুয়াল ইনস্টলমেন্ট, আমি 5টাই 100 টাকা করে দিয়েছি, ভাবতেই পারি, ধরে নিচ্ছি, তাতে আমার সুবিধা আছে। কিরকম? তাহলে যেই ইনস্টলমেন্টটা লাস্ট দিয়েছি এটা দিয়ে তো সব টাকা শোধ হয়ে গেল, যা ধার আমার ছিল সব শোধ হয়ে গেল। যেই টাকাটা তার ঠিক আগের ইনস্টলমেন্টে দিয়েছি, সেই টাকাটা যদি ওই 4 নম্বর ইনস্টলমেন্টে না দিতাম, তাহলে এই 100 টাকার উপর 5% সুদাসল দিলে যেই টাকাটা তৈরি হয়, সেই পরিমাণ টাকা আমার শেষ কিস্তিতে দিতে হতো। ধরে নিচ্ছি যে আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইনস্টলমেন্ট দিলাম 100, 4 নম্বর ইনস্টলমেন্টে আমি দিতে পারি, হয় অনেক সময় অ্যাকাউন্টে টাকা ছিল না, কাটতে পারলো না, আমার হাতে টাকা ছিল না, যেই কারণেই হোক, এই টাকাটা যদি আমি পেমেন্ট করতে না পারি, তাহলে শেষ ইনস্টলমেন্টের সময়
আমি যখন পে করব আমাকে তাহলে এই সুদ বাবদ ধরে দিতে হবে, কারণ 5% পার অ্যানাম হচ্ছে সুদের হার, তাহলে সুদ আসল 105 টাকা। একইভাবে তার আগের ইনস্টলমেন্টটা যদি আমি পে করতে না পারি, তাহলে 5% হিসেবে এটা 1 বছরের, এটা 1 ইয়ার, এটা তো 2 ইয়ার্স, তাহলে পিটিআর বাই 100 সূত্রে এটা হবে 110। একইভাবে সেকেন্ড ইনস্টলমেন্টটা যদি পে না করে, তাহলে 5% হারে 3 বছরে যা সুদ আসল হয় 3 5 15, 115 টাকা পে করবে। ফার্স্ট ইনস্টলমেন্টটা যদি পে না করে, তাহলে 5% হারে 4 বছরে 120 টাকা। তাহলে কোন ইনস্টলমেন্টই যদি পে না করে, সব টাকা 5 বছরের শেষে দিচ্ছে। এগুলো কিন্তু বছরের শেষে, প্রথম বছরের শেষে 100, দ্বিতীয় বছরের শেষে 100, খুব স্বাভাবিক। প্রথম বছরের শুরুতেই যদি 100 দেয় সেটাকে ডাউন পেমেন্ট বলা হয়, বছরের শুরুতে দেওয়া হচ্ছে না, বছরের শেষে দেওয়া। তাহলে এই অ্যামাউন্টগুলোর যোগফল 15 5 20, 40 10 50, 550। এই টোটাল 550 টাকা দিতে হবে যদি কোনো ইনস্টলমেন্ট পে না করে, অর্থাৎ যেটা আমি বলছিলাম এ ডেট অফ ₹770 ডিউ ইন 5 ইয়ার্স। আমাদের অঙ্কে যদি ইনস্টলমেন্টের অ্যামাউন্টটাকে এরকম 100 100 ধরি, তাহলে 550 টাকা হচ্ছে ডেট অফ ₹550 ডিউ ইন 5 ইয়ার্স। তাহলে 550 টাকা যদি ডেট হয় 5 বছরে, তাহলে ইনস্টলমেন্টের অঙ্কটা 100 770 টাকা প্রশ্নে দেওয়া। যদি এটা পেমেন্ট করতে হয় তাহলে ইনস্টলমেন্টের অ্যামাউন্ট কত হবে? ঐকিক নিয়ম 770 বাই 550, 140। তাহলে 140 টাকা হচ্ছে অঙ্কের উত্তর, যে কত টাকা আমার ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট হবে। একটা জিনিস লক্ষণীয়, যখন ইনস্টলমেন্টের সংখ্যা 5টা, আমাদের যোগ করতে হচ্ছে 5খানা সংখ্যা, আর প্রথম সংখ্যাটাকে 100 ধরে 5 করে যোগ করে যেতে হচ্ছে 4 বার, 1 2 3 4, কারণ সবচেয়ে বেশি সময়ের যে গল্পটা সেটা 4 বছর। অর্থাৎ এটা হচ্ছে আসল অঙ্কের কারণ। যেইভাবে আমরা অঙ্কটা করব তার কারণ হচ্ছে এরকম। করি কি আমরা পরীক্ষায়, শর্টকাট যেটা বলে আর কি, সেই বিষয়টা এরকম। 5% সুদের হার দেওয়া, তাহলে 100 যোগ 5 করে যোগ করতে করতে যাব, যাতে এখানে মোট 5খানা সংখ্যা তৈরি হয়। এই 5খানা সংখ্যা যাতে তৈরি হয়, কারণ 5খানা ইনস্টলমেন্ট, ইকুয়াল ইনস্টলমেন্ট 5 ইয়ার্স এর, তার মানে 5খানা ইনস্টলমেন্ট বানাতে হবে। তাই 105 110 115 120 ইজ ইকুয়াল টু, একটু আগেই বললাম 550। এই 550 যদি প্রশ্নে দেওয়া 770 এর সমান, এই 550 যদি হয় ডেট হয়, তাহলে ইনস্টলমেন্ট হচ্ছে 100, প্রথম সংখ্যাটা 100, সবসময় এই ধরনের অঙ্ক সবসময় ওটা 100ই হয়ে যায়। তাহলে 770 হলে কত? উত্তর বেরোবে 140। অন্য কোনো ডেটা নিয়ে যদি এই ধরনেরই একটা অঙ্ক করা যায়, 832 2 বছর 8%, 832 2 বছর
8%। তাহলে হিসাবটা দাঁড়াবে 2 বছর ইকুয়াল ইনস্টলমেন্ট, তাহলে দুটোই সংখ্যা, একটা কিছু যোগ একটা কিছু, কি 100, 100 আর 108, মোট 208। 208 টাকা যদি ডেবিট হয়, ইনস্টলমেন্ট 100 টাকা, 832 টাকা যদি ডেবিট হয় ইনস্টলমেন্ট, এটা 4 গুণ, তাহলে এটা 4 গুণ 400 টাকা অ্যানসার। ঠিক আছে, তাহলে সরল সুদ দিয়ে যদি এই ইনস্টলমেন্টের অঙ্ক দেয় তাহলে একরকম ভাবেই দেয়, পয়েন্ট অ্যানুয়াল ইনস্টলমেন্ট উইথ ডিসচার্জের রেটটা এরকম। হ্যাঁ, এবার প্রশ্ন এরকম করতেই পারে যে যেমন এই অঙ্কটাকে যদি আমরা নিজেদের মতো একটু বানাই, চেষ্টা করব অঙ্কটাকে বানাবো কিরকম। 2 বছরে যদি ও সুদ টুদ না ইনস্টলমেন্টে না দিত তাহলে কি হতো, 100 টাকায় 8 টাকা প্রথম বছরে, দ্বিতীয় বছরে 8 সরল সুদ, তাহলে টোটাল 116 টাকা সুদে আসলে হতো। 116 টাকা যদি সুদাসল হয়, আসল হচ্ছে 100 টাকা। 832 টাকা যদি সুদাসল হয়, আসল কত? খুব একটা বাজেই আসবে, 4 দিয়ে কাটবো, 4 দুগুণে 8, 4 8 32, 4 দুগুণে 8, 4 9 36, অলমোস্ট এটা 30, 10/3, এটাকে 207 নিয়ারলি ইকুয়াল টু 100 ইনটু এটাকে 207 করি ডিভাইডেড বাই এটাকে 30 করি, শূন্য কাটবে, 3 6 18, 2 20, 3 9 27, তাহলে 690 নিয়ারলি ইকুয়াল টু 690। 690 হবে না, আমি উপরের সংখ্যাটাকে একটু কমিয়েছি আবার নিচের সংখ্যাটাকে একটু বাড়িয়েছি, কাজেই ভাগফল ছোট আসছে, যা আসা উচিত তার থেকে 690 কে গ্রেটার দেন 690 কিছু একটা। মানে প্রশ্নটা এরকম হতে পারে যে 690 টাকা মানে এর যেটা আসল সেটা দিয়ে বললো, ডেট অফ এত ডিউ ইন 2 ইয়ার্স না বলে প্রশ্ন এরকম করতে পারে যে 690 টাকা ধার নেওয়া হয়েছিল, বড় 690 টাকা, টু বি পেইড ব্যাক ইন 2 ইয়ার্স এট দি রেট 8% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট, তাহলে ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট কত সেটা প্রশ্নে বানানোই যায়। আমরা অঙ্ক কিন্তু জানলাম ডেট অ্যামাউন্ট দিয়ে, কাজে সরল সুদের অঙ্কে দেয় না, সাধারণত জিনিসটা করে সবসময় ডেট অ্যামাউন্টটা দিয়েই করে যে অত বছরে এত টাকার ধার তৈরি হবে। কোনো কারণে যদি আসলটাই করে দেয়, প্রশ্নে দিয়ে দেয় যে এত টাকা ধার নেওয়া হলো, তাহলে ওই টাকার ওই অত বছরে এই হারে সুদ আসল কত হয় সেটা বের করে নিতে হবে, দ্যাট ইজ ডেট ডিউ ইন অত ইয়ার্স, সেই পরিমাণটা বের করে নিয়ে তারপর যেইভাবে বলা হলো সেই সিস্টেমে করলে হয়ে যাবে। প্রথম অঙ্ক, প্রথম টাইপ অঙ্ক শেষ। সেকেন্ড টাইপ সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। শুরুতেই যেটা বলছিলাম যে ইন্টারেস্টের অঙ্কটা আমরা শুরু থেকে পে করব না, কারণ যদি করি তাহলে সরল সুদের সাথে ওর কোনো পার্থক্যই থাকে না, সেটা কখনোই করা হয় না, সুদটা শেষ কিস্তিতে দেওয়া হয়। সেই জিনিসটা যদি করা হয়, আমাদের যে অঙ্কটা, এই অঙ্কটা নিয়েই ভাবি। A man borrows rupees 2550 to be paid back with compound interest at the rate 4% per annum by the end of 2 years in 2 equal annual installment. How much will each installment be? তাহলে borrowed amount বলে দিয়েছি rupees 2550, rate of interest বলে দিয়েছে 4% per annum compounded, time 2 years, equal ইনস্টলমেন্টের সংখ্যা 2। এই ইনফরমেশন গুলো দেওয়া আছে, ইনস্টলমেন্ট কত সেটা বলতে হবে। এই অঙ্কটাকে আমরা একটা অদ্ভুত সিস্টেমে ভাববো, সেটা হচ্ছে এই অঙ্কে কিন্তু এইটার মতো ডেপ্ট অফ রুপিস অত ডিউ ইন মানে কত টাকা হবে এই 2 বছরের পরে কত টাকা হয়ে দাঁড়াবে সেটা প্রশ্ন করে না, কখনোই করে না। প্রশ্নটা করে হচ্ছে কত টাকা ধার নেওয়া হলো সেটার থেকে।
তো আমরা সেটা থেকে যদি শুরু করি, আমার বড় অ্যামাউন্ট যেটা কিনা এই প্রশ্নে 2550 করে দিই, দুটো ইনস্টলমেন্ট হবে এবং সেই দুটো অ্যামাউন্ট সেম। ধরি অ্যামাউন্ট দুটো হচ্ছে এক্স, ইনস্টলমেন্ট ইকুয়াল ইনস্টলমেন্ট দুটো হচ্ছে এক্স করে। আচ্ছা, আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের একটা সূত্র শুরু থেকে জানি যে অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু টি ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার টি এন, যা খুশি, মানে হোল টু দি পাওয়ার টাইম। তাহলে p is equal to amount by 1 plus r by 100 whole to the power t h। এবার এই 2550 টাকা তার এক বছরে যে সুদটা তৈরি হবে সেই সুদটা আমি দেব না, দ্বিতীয় বছরে যে সুদটা তৈরি হবে সেই সুদ, এবং প্রথম বছরের সুদের উপর যে সুদ, প্রথম বছরের ইন্টারেস্ট সেই অ্যামাউন্টটা, সেই সংখ্যাটা ইন্টারেস্ট, দ্বিতীয় বছরে ওই কিছু পরিমাণ টাকা অলরেডি কমে গেছে আসলের থেকে, তার উপর যা সুদ দাঁড়ালো সেই ইন্টারেস্টটা, প্লাস প্রথম বছরের যে ইন্টারেস্ট তৈরি হয়েছে তার উপরের ইন্টারেস্ট, এই তিনখানা ইন্টারেস্ট, ফার্স্ট ইয়ার ইন্টারেস্ট, সেকেন্ড ইয়ার ইন্টারেস্ট, ফার্স্ট ইয়ারের ইন্টারেস্টের ইন্টারেস্ট, এই তিনখানা ইন্টারেস্ট প্লাস যতটা আসল বাকি সেই সব কটা টাকা মিলিয়ে সেকেন্ড ইনস্টলমেন্টটা দেবো, প্লাস ফার্স্ট ইনস্টলমেন্ট একটা দিয়েছি, এই দুটো আবার সমান হবে। 2 বছরের ক্ষেত্রে তবুও আমি এক্স ধরে সেটা মাইনাস করে ওরকম করে করতে পারি, সেই শুরুতে যেটা দেখাচ্ছিলাম একদম শুরুতে সেরকম ভাবে করা যেতে পারে। কিন্তু যদি ইনস্টলমেন্টের সংখ্যা 2 না হয়ে আর একটু বেশি হয়, 3, 4, 5 এরকম ভাবেও তো থাকতে পারে সংখ্যাটা, তাহলে সেক্ষেত্রে যেটা করা হয়, আমি ভাবছি, এটা ভেবে নিচ্ছি যে এই বড় অ্যামাউন্টটাকে আমি দুটো অ্যামাউন্টের সাম হিসেবে কল্পনা করছি। বড় অ্যামাউন্ট যেটা এই অঙ্কে দুটো ইনস্টলমেন্ট, তাই দুটো অ্যামাউন্টের সাম হিসেবে এটাকে কল্পনা করছি। 2550 ইকুয়াল টু অবশ্যই 1275 করে নয়, সেম ইকুয়াল নয়, কিছু একটা। কেন সেরকমটা ভাবছি, যে এই অ্যামাউন্টটা যা হবে প্রথম অ্যামাউন্টটা, তার এক বছরে সুদাসল যেটা সেটা হচ্ছে এক্স। এক বছরের সুদাসল যদি এক্স হয়, এই অ্যামাউন্ট যদি হয়, তাহলে প্রিন্সিপালটা কত ছিল? এক্স বাই 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার 1, কারণ 1 ইয়ার। আর দ্বিতীয় বছরের সুদাসলটা যেন এক্স হয়, হ্যাঁ, দ্বিতীয় অ্যামাউন্টের সুদাসলটা যেন এক্স হয় 2 বছরের। তাহলে 2 বছরের জন্য এই ঘটনাটা কি হবে? এক্স বাই 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার 2 স্কয়ার। দ্যাট ইজ 2550 কে এমন দুটো সংখ্যায় ভাগ করা হলো যাদের একটা পার্টের সুদাসল 1 বছরে x টাকা, আরেকটা পার্টের সুদাসল 2 বছরে x টাকা। তাহলে এই দুটো অ্যামাউন্টের যোগফলই 2550। তাহলে x বাই 1 প্লাস r বাই 100 প্লাস x বাই 1 প্লাস r বাই 100 স্কয়ার ইজ ইকুয়াল টু 2550। তো আমাদের অঙ্কে r দেওয়া ছিল 4%, তাহলে r বাই 100 4 বাই 100 1 বাই 25, তাহলে প্রথমটার থেকে আসবে x বাই 1 প্লাস 1 বাই 25 26 বাই 25, পরেরটার থেকে আসবে x বাই 26 এর স্কয়ার বাই 25 এর স্কয়ার ইজ ইকুয়াল টু 2550
x যদি কমন নিই এটা 25/26 হবে, এটা 25²/26 হবে, এলসিএম 26 স্কয়ার। উপরে এটার জন্য হবে 25 × 26 যোগ এটার জন্য 25² তো ঠিক আছে, ইজ ইকুয়াল টু 2550 implies x is equal to 2550 গুণ 26 স্কয়ার ডিভাইডেড বাই এই দুটোর যোগফল। 25 কমন নিলে 26 যোগ 25 থাকবে মানে 51। আচ্ছা 25 দিয়ে এটাকে কাটলে 25 এর 25 গুণ 50 51 দিয়ে দুবার, তাহলে 26 স্কয়ার হচ্ছে 676 তার দ্বিগুণ 6 দুগুণে 12 হাতে 1 6 দুগুণে 12 6 দুগুণে 12 হাতে 1 7 দুগুণে 14 হাতে 15 5 হাতে 1 7 দুগুণে 12 হাতে 13 1352 টাকা হচ্ছে এর দুটো ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্টের অঙ্ক। অ্যামাউন্টটা এইরকম একটা কিছু দাঁড়া 1352 টাকা। এবার প্রশ্ন উঠতে পারে যে না তা কেন, এরকম তো হওয়ার কথা ছিল না, আমি বড় অ্যামাউন্টকে দুটো পার্টে ভাগ করলাম করে প্রথমটা 1 বছরের নিলাম সুদাসল পুরোটাই পে করে দিলাম, তাহলে তাই যদি হবে তাহলে যে বলা হলো শুরুতে যে সুদটা শেষ বছরে গিয়ে দেওয়া হবে, তাহলে তো সেই কথাটা এখানে মিলছে না। আচ্ছা বেশ মিলছে না, তো লাস্ট লাইনটা খালি আমি রাখছি, উদ্দেশ্য আছে লাস্ট লাইনটা আমি রাখছি, বাকিগুলো মুছে আরেকটা পদ্ধতির কথা বলি। প্রসঙ্গত এখন যে পদ্ধতিটা করলাম এটা কিন্তু পরীক্ষায় আমরা করব, এবার যেই পদ্ধতিটা বলবো সেটাও অনেক বইতে বলে, সেটাও আমরা পরীক্ষায় করব। আমরা যেটা করব সেটা একটা টোটকা, এবং সেটা কেন ইউজ হয় কি সেই বিষয়ে ভাবা চিন্তা করলে পাওয়া যাবে আমি ভেবেছিলাম, কিন্তু আজকে ভিডিওতে সেটা বলবো না, বেশি বড় হয়ে যাবে ভিডিওটা। সেই সেকেন্ড প্রসেসটা হচ্ছে আগের অঙ্কটার মতো, আগের অঙ্কটা যেরকম 100 টাকা যদি ইনস্টলমেন্ট হয় তাহলে 100 যোগ 108 এরকম হবে, মানে 100 টাকাকেই আমি ইনস্টলমেন্ট ধরে 100 টাকার উপর 8 টাকা সুদ হবে যদি আগের ইনস্টলমেন্টটা না দিই, তার আগেরটা নিলে 100 টাকায় 16 টাকা, এই আগের অঙ্কটা যেরকম ছিল এই অঙ্কটা তো তাহলে একই জিনিস করতে পারি। এই অঙ্কে বলা ছিল 4%, তাহলে যদি 100 টাকা আমার ধার হয় তাহলে অ্যামাউন্ট দিতে হয় 104 টাকা। এটাকে একটু ছোট করে নিই, 4 দিয়ে কাটবে 25 26, তার মানে 25 টাকা যদি ধার হয় আমাকে 1 টাকা সুদ দিতে হয়, সুদে আসলে 26 টাকা, 25 টাকায় 1 টাকা সুদ 4% এর মানে, তাই 25 টাকা ধার হলে আমি সুদ বাবদ দেব 26 টাকা। এবার দ্বিতীয় বছরে সুদের অঙ্কটা ওই যে সূত্রটা অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু p1 + r/100 হোল টু দি পাওয়ার t, এই বিষয়টাকে ফলো করলে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে এই 25টা হয়ে যাবে, মানে এই গল্পটাই হবে 26/25 এর হোল স্কয়ার, এই যে এটাই তো 1 + 1/25, তার মানে এইটাই 26/25, তার মাথায় এখন স্কয়ার করবে, তাহলে এই p/a হবে 25 এর স্কয়ার মানে 625 আর 26 এর স্কয়ার মানে 676। তাহলে প্রথম বছরের জন্য আমি বলতে পারি যদি 25 টাকা ধার হয় তাহলে 26 টাকা সুদ আসল দিতে হবে। দ্বিতীয় বছরে বলতে হবে যদি 625 টাকা ধার হয় তাহলে 676 টাকা সুদ আসল হবে। এই অবধি ঠিক আছে। এখন আমার ইকুয়াল ইনস্টলমেন্টের জায়গাটা থাকলো কোথায়? এটা তো 25, এটা 26, এটা 625, এটা 676, তাহলে হয় 25 কে 625 বানিয়ে দিই বা 26 কে 676 বানিয়ে দিই, সেই অনুযায়ী এই রেশিওটা চেঞ্জ হবে। মানে কাকে বানাবো সেটা হচ্ছে কথা, 25 কে 625 বানিয়ে 26 এর সাথে 25 গুণ করব নাকি 26 কে 676 বানিয়ে 25 এর সাথে 26 গুণ করব, এটা হচ্ছে প্রশ্ন। ব্যাপার হচ্ছে একটু আগে যেই বিষয়টা বললাম যে ওই আমি
অ্যামাউন্টটা যেন সেম দাঁড়ায়। ওই যেটা আগেরটায় লেখা ছিল, অ্যাকচুয়ালি যেটা লেখা ছিল বোর্ডে, যে ফার্স্টের ইনস্টলমেন্টটা x, সেকেন্ডের ইনস্টলমেন্টটা x, তাহলে এই দুটো সংখ্যা যদি সমান হতে হয়, তার মানে এগুলো কি ওই প্রিন্সিপালটার সুদাসল, তাহলে সুদাসলটা সেম হতে হবে, অ্যামাউন্টটা সেম হতে হবে। তার মানে 26 কে একটা 26 দিয়ে গুণ, 676। তাহলে 25 কেও একটা 26 দিয়ে গুণ করতে হবে রেশিওটাকে সেম রাখার জন্য। এটা দাঁড়াবে 625, আরো একটা 25, 650। তাহলে ফার্স্ট ইনস্টলমেন্টের ক্ষেত্রে এটা, সেকেন্ডের ক্ষেত্রে এটা। তাহলে ওই টোটাল বরোড অ্যামাউন্টটা কি দাঁড়ালো? 625 যোগ 650। এই টোটাল 1275 টাকা হচ্ছে বড়। 1275 টাকা যখন বড় অ্যামাউন্ট, তখন 676 টাকা হচ্ছে ইনস্টলমেন্ট। প্রশ্ন করেছে 2550 টাকা যদি বড় অ্যামাউন্ট হয়, তাহলে ইনস্টলমেন্টটা কত? এটা ঠিক দ্বিগুণটা, তাহলে এটারও ঠিক দ্বিগুণই হবে, 676 গুণ 2। এখানেও তাই এসেছিল, এই জন্য এটা মুছিনি। এই যে 26 স্কয়ার 676, এই যে এখানে একটা 2 এসেছিল, গুণ করে ওটা, দ্যাট ইজ 1352। এই পদ্ধতিটা বইপত্রে দেওয়া থাকে, আর আগে যেটা বললাম সেটা এলংগেটেড মেথড। ওই সিস্টেমে দুটো অবধি করা তবু চলে, তারপরে করতে বললে একটু অসুবিধাই, কতগুলো ভগ্নাংশ ফ্র্যাকশন আসবে এক্স এর তলে, সেটাকে নিয়ে যোগ টোগ করে এটা ঝামেলাদার জিনিস। এটাও খুব সোজা সাপটা নয়, যাই হোক তাও আর কি। এবার এই পদ্ধতিটাও পরীক্ষার হলে পড়ার মতো না। পরীক্ষার হলে যেটা করা হয় সেটা খুব ইন্টারেস্টিং জিনিস, মানে সেটা দেখে মনে হয় যে বা এরকমটাও হতে পারে। সেটা হচ্ছে এটা মুখস্থ করে নেওয়ার মতো, এটাই মেথড। R% আমাকে প্রশ্নে দেওয়া আছে 4%, আমি বের করব 1 + R%, মানে 1 + 4/100, 1/25, মোট হলো 26/25। মোট হলো 26/25। তাহলে ফার্স্ট স্টেপ R% দেওয়া, সেকেন্ড স্টেপ 1 + R% বের করলাম, থার্ড স্টেপ 1:2 এই 1 + R%। এটা একটু পরেই বোঝা যাবে যে দুটো ইনস্টলমেন্টের ক্ষেত্রে এটা না করলেও চলে। ইজ ইকুয়াল টু 25:26 থাকলো। লাস্ট স্টেপ, ইনস্টলমেন্টের অঙ্ক হয় অ্যামাউন্ট বরোড, যেটা প্রশ্নে দেওয়া বরোড অ্যামাউন্ট, ইনটু এই যে রেশিওটা এলো এখানকার, এই রেশিওর যে সংখ্যাগুলো আগে লিখি, তারপর করলেই বোঝা যাবে, বিগার নাম্বার বাই সাম ইনটু 1 + R%। এটা সূত্র, এটা করলেই উত্তর বেরোবে। বড় অ্যামাউন্ট ছিল আমার 2550 ইনটু এই দুজনের মধ্যে বড় সংখ্যাকে 26, এই দুজনের যোগফল কত 51, ইনটু 1 + R%, কত বের করেছিলাম 26/25। এটা ফার্দার করার আগে দেখো হুবহু সেম জিনিস এখানেও এসেছিল, এই দুখানা 26, এই যে 26 স্কয়ার,
এই যে বড় অ্যামাউন্ট, এই যে বড় অ্যামাউন্ট, এই 51 ইন্টু 25, এই যে 51 ইন্টু 25, সেম জিনিসই এসছে, কিন্তু একটা ছোট্ট টোটকা টাইপের জিনিস দিয়ে। এইটা করলেই হয়। তাহলে উত্তর এটাই হবে 152 আর করি না 152, তাই না? ব্যাপার হচ্ছে তাহলে এই থার্ড স্টেপটা করারই কি দরকার? সেটা এই সংখ্যাটা দেখেও বোঝা যায় 26 25 তাদের মধ্যে বিজ্ঞান নাম্বার আর সাম তো এখান থেকেই পাওয়া যায়, তাহলে আর এইটা করলাম না। ব্যাপার হচ্ছে যে এটা তো দুটো ইনস্টলমেন্টের জন্য এই পদ্ধতিতে হয়। ইনস্টলমেন্টের সংখ্যা যদি বেশি হয় তাহলে ওই খালি 1 প্লাস r% থেমে থাকলে হবে না, আরেকটু আগাতে হবে ওই বিষয়টাকে। সেরকম একটা অঙ্ক যদি আমরা দেখি যেখানে ইকুয়াল ইনস্টলমেন্টের সংখ্যাটা 2 নয়, 2 এর বেশি কিছু। ধরা যাক এই অঙ্কটা, ডেটাটা খালি একটু চেঞ্জ হবে, আমি ওই প্রশ্নের মধ্যে করে দিই। এখন ডেটাটা হচ্ছে a sum of rupees 8,000 to be paid back with compound interest ইত্যাদি ইত্যাদি at the rate, আচ্ছা, rate of interest 5% per annum। আর এটা 3 years 3 equal installment দিয়ে ইনস্টলমেন্টের মান কত সেটা বলতে হবে। এটা হচ্ছে অঙ্ক। তাহলে একই পদ্ধতিতে যদি আমরা করি, এখানে 8% বলা আছে 5%, 5% মানে 5/100, 1/20, তাহলে 1 প্লাস 8% হবে 21/20। এই স্টেপটা চেঞ্জ হবে, যেহেতু এখানে তিনটে ইকুয়াল ইনস্টলমেন্ট, নট 18, যেহেতু এখানে তিনটে ইকুয়াল ইনস্টলমেন্ট হবে, কাজেই এখানে এরকম রেশিও 3 খানা লিখতে হবে, একটা আরেকটা আরেকটা। কিরকম? প্রথমটা তো 1, দ্বিতীয়টা এইটাই 21/20 আগের অঙ্কের মতোই। 3 নম্বর হবে এটার স্কয়ার, 21 এর স্কয়ার বাই 20 এর স্কয়ার। এবার এটাকে যদি সিম্পলিফাই করা হয় তাহলে 20 স্কয়ার দিয়ে সবাই গুণ হবে, তাহলে প্রথমটা হয়ে যাবে 400, সেকেন্ডটা হবে একটা 20 দিয়ে গুণ হবে 420, আর লাস্টেরটা খালি 21 এর স্কয়ার 441। বাকি অঙ্ক সেম, কত? 8000 টাকা ইনটু বিজ্ঞান নাম্বার এদের মধ্যে লাস্টেরটা 441 বাই সাম কত এদের যোগফল 4 2 6 61 12 ইনটু 1 প্লাস r% কত ছিল 21/20। এটাকে যদি সলভ করা হয় তাহলে এটা কিছু বেরোবে অ্যামাউন্ট, খুব ভালো জায়গায় আসবে বলে তো মনে হচ্ছে না, এই ক্যালকুলেটরে করে দেখা যেতে পারে। একটা সুন্দর কাটবে 400। এই মুহূর্তে আমার কাছে এখানে ক্যালকুলেটর নেই, অঙ্কের ডেটা এমন ভাবে দিয়েছে যে খুব ভালো চেহারায় এলো না, নাহলে করা যেত আর কি। কিছু একটা আসবে, যা আসবে সেটা ওই প্রথম পদ্ধতি বা দ্বিতীয় পদ্ধতি যেটা বললাম সেই দুটোও যদি অবলম্বন করো সেম উত্তর আসবে। ঠিক আছে, এটা হচ্ছে শর্টেস্ট ওয়ে এই ধরনের অঙ্ক করার। ডেটাটা এই অঙ্কে খুব একটা ভালো দেয়নি, আমিও কোনো একটা জায়গা থেকে নিলাম অঙ্কটা, ডেটা ভালো দেয়নি। এরকম অঙ্ক পরীক্ষায় দিলে মুশকিল, কোশ্চেন লেন্দি হয় যেটাকে বলে।
এই বিষয়টা এরকম। যাই হোক, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে টোটকা হচ্ছে এরকম, বড় ইনটু বিগার নাম্বার বাই সাম ইনটু 1+r%। ব্যাস, সেকেন্ড টাইপ শেষ হলো। থার্ড টাইপ, এটা হচ্ছে একটা ডাউন পেমেন্ট করে বাকিটা নিয়ে কাজ। একটা অঙ্ক আমি লিখে রেখেছি, সেটা নিয়ে যদি কালচার করি। A cooler is available for ₹2400 cash or ₹1200 cash down, followed by 2 monthly installments of 610 টাকা each. Find the rate of interest charged under this plan. আচ্ছা, কোশ্চেন তো এখন তো এমসিকিউ টাইপ, কাজে অপশন থাকবে। সাধারণত এই রেট অফ ইন্টারেস্ট আমরা প্রকাশ করি পার অ্যানামে, এই মান্থলি কান্থলি বললেও ওটা পার অ্যানামে। আর তাছাড়া কোশ্চেনে যখন দেবে ওটা হয় এখানে বলবে যে চার্জ ইন্টারেস্ট চার্জ আন্ডার দিস প্ল্যান পার অ্যানাম, হয় কোশ্চেনে বলে দেবে বা অপশনগুলো ওরকম দেবে। অপশন এ 2% পার অ্যানাম, অপশন বি 4% পার অ্যানাম, এরকম ভাবেই দেবে। আর যদি মান্থলি থাকে তাহলে পার মান্থলি বলবে, সেটা তো বলাই বাহুল্য। আচ্ছা, তাহলে আমার জিনিসটার দাম ছিল 2400 টাকা, এটা হচ্ছে এমআরপি, এটা এমআরপি। আমি এই টাকাটাই পুরো পে করতে পারতাম এবং কুলারটা কিনে নিতে পারতাম, কিন্তু আমি পে করলাম 1200। এটা হচ্ছে ক্যাশ ডাউন বা কি বলে ক্যাশ ডাউন পেমেন্ট, ডাউন পেমেন্ট কোথায় বলে, ডাউন পেমেন্ট, হ্যাঁ ক্যাশটা না বলবো, ডাউন। আমি ডাউন পেমেন্ট করলাম 1200 টাকা। তাহলে বাকি যে 1200 টাকা, এটা হচ্ছে আমার ডিউ। এই 1200 টাকা আমার ডিউ রইল, সেটা দুটো মান্থলি ইনস্টলমেন্টে পে করা হলো। এবার 1200 টাকা ডিউ, আমি যদি 1200 টাকা পুরোটাই রেখে দিই 2 মাস ধরে, তাহলে 1200 টাকার 2 মাসে যা ইয়ে হবে, সুদাসল হবে, সেই টাকা আমি পে করব। কিন্তু আমি 1200 টাকা তো আমার কাছে রাখিনি, আমি 1 মাস পর 610 টাকা ওকে দিয়ে দিয়েছি। তাহলে আমার কাছে কত টাকা থাকবে, এটা হচ্ছে কথা। প্রথম মাসের শেষে, প্রথম মাস, ফার্স্ট মান্থ, প্রথম মাসটা ধরে আমার কাছে 1200 টাকাই থাকলো। বেশ, প্রথম মাসের শেষে 610 টাকা আমি পে করে দিলাম। তাহলে প্রথম মাসের শেষে ইনস্টলমেন্ট পে করার পর আমার কাছে থাকলো 590 টাকা। তাহলে এটা হচ্ছে সেকেন্ড মান্থ। সেকেন্ড মান্থে আমার কাছে 590 টাকা থাকলো। এই জায়গাটাই এই অঙ্কের স্পেশালিটি। ফার্স্ট মান্থে আমার কাছে 1200 টাকা ছিল, 1200 টাকাই আমার পকেটে ছিল। আমি যার কাছে, যে আমার কাছে ওই কুলারের মালিক, মানে বিক্রেতা, কুলারের বিক্রেতা, উনি আমার কাছে আর 1200 টাকা পায়, আমি 1200 টাকা ওনাকে দিলাম না। 1 মাস পর যখন 610 টাকা দিলাম, বাকি আমার পকেটে 590 টাকা থাকলো, প্লাস কিছু সুদ, যাই হোক 590 টাকা থাকলো। সেকেন্ড মান্থে, ও আরো একটা কথা এটা বলে রাখা ভালো, এই ধরনের ক্যাশ ডাউনের অঙ্ক সবসময় এসআই তে থাকে। এটা মানে প্রশ্নে বলেও দেয় না, বা দিলেও এটা সবসময় এসআই, এটাকে সিআই করে না। এটাকে সিআই করলে যা কমপ্লিকেটেড হয় ওই রকম অঙ্ক এই চাকরি পরীক্ষা আসে না, এটা সবসময় এসআই তেই থাকে। আচ্ছা, তাহলে সুদের উপর সুদ তৈরি হবে না, সুদটা এমনি জমা থাকবে। তাহলে 1200 টাকা থেকে 610 টাকা দিয়ে দিলে আমার পকেটে পড়ে থাকলো 590 টাকা। সেকেন্ড মান্থে আমি 590 টাকার উপর যা একটা সুদ তৈরি হবে, প্লাস প্রথম মাসে 1200 টাকার উপর যেই সুদটা তৈরি হয়েছিল, এই দুটোই পে করব। সেকেন্ড মান্থে আমার কাছে 590 টাকা পড়ে থাকলো, তার থেকে আমি আবার 610 টাকা পে করব। দাঁড়ালো কত? -20। এইখানে হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপারটা, যে আমি 20 টাকা বেশি পে করে দিলাম। এই 20 টাকা কেন বেশি পে করলাম? এটা হচ্ছে সুদ বাবদ, এটাই সুদের অঙ্কটা।
ওর জন্যই এটা সবসময় এসআইতে দেয়, যাতে বিষয়টা সহজবোধ্য হয়। যে 1200 টাকা প্রথম মাসে আমার কাছে ছিল, সেকেন্ড মাসে আমার কাছে 1200 টাকা ছিল না, 590 টাকা ছিল। তাহলে এক মাস ধরে থাকলো 1200 টাকা, পরের এক মাস ধরে থাকলো 610 বিয়োগ করে 590 টাকা। প্রথম মাসে 1200 টাকার উপর ওই 5% পার অ্যানামে সুদ তৈরি হয়েছে। দ্বিতীয় মাসে এই 590 টাকা, আচ্ছা ভুল অঙ্ক দেখছি, সরি রেট অফ ইন্টারেস্টটাই তো জানতে চেয়েছে, ভুল অঙ্ক এটা। প্রথম মাসে 1200 টাকার উপর কোন একটা রেট অফ ইন্টারেস্টে আমার সুদ তৈরি হয়েছে। সেকেন্ড মাসে 590 টাকার উপর ওই রেট অফ ইন্টারেস্টে কিছু একটা সুদ তৈরি হয়েছে। অর্থাৎ 2 মাস ধরে মোট 1790 টাকার উপরে, প্রথম মাসে 1200 টাকার উপরে, এরকম ভাবার কোনো কারণ নেই কিন্তু 1200 এর মধ্যে তো 590 ছিলই, তা নয়। আমি বলছি প্রথম মাসে 1200 টাকা উপরে সুদ আমি ক্যালকুলেট করেছি, যা হয়েছে একটা কিছু সুদের অ্যামাউন্ট হয়েছে x, সেটা আমি রেখে দিলাম। দ্বিতীয় মাসে 590 টাকা থাকলো, তার উপরে যে সুদ তৈরি হলো y, সেটা ক্যালকুলেট করলাম। এই x আর y মিলেই এই 20টা তৈরি হয়। কারণ 590 বাকি আমি 610 কেন পে করছি? এই 20 টাকা হচ্ছে এই দুটো কিস্তির যে x এবং y, সেই দুটো মানে সুদ দুটো, সেই দুটোর যোগফল হচ্ছে এটা। সুদের উপর সুদ তৈরি হচ্ছে না। যদি একটা কম্পাউন্ডে করতে তাহলে কি হতো, এই x এর উপর আবার একটা ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হতো, কারণ এই ইন্টারেস্টটা আমি তখনই পে করছি না। তাহলে কয়টা ইনস্টলমেন্ট ধরি, দুটোই, তাহলে x টাকার উপরে আবার ওই রেট অফ ইন্টারেস্টে কত হয় সেটা বের করে, ওটা কমপ্লিকেটেড। যাই হোক, তাহলে টোটাল 1790 টাকার উপরে আমি 20 টাকা সুদ দিলাম। কত দিনে? এক মাসে। 1790 টাকায় সুদ হয় 20 টাকা, তাহলে 100 টাকায় সুদ কত? তাহলে 12 মাসে সুদ কত? এটাই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। এটাকে ক্যালকুলেট করলে যা আসবে তাই উত্তর। মোটামুটি কাছাকাছি যদি একটা আনার চেষ্টা করি, এটা প্রায় 180, নিয়ারলি 180। 180 যদি হয়, একটা শূন্যর সাথে কাটবে, এখানে 18 পড়ে থাকবে। 18, এটা 6 দুগুণে 12, 3 6 18, তাহলে 2 দুগুণে 4 10 কে 40 বাই 3, 3 13 39, এরকম এর কাছাকাছি একটা কিছু আসবে। সেটা ডিটেইল ক্যালকুলেশন করলে দেখা যাবে। ওই একইভাবে ফিগার খারাপ, ডেটা খারাপ, সেজন্য বাজে উত্তর আসছে। তো এই ধরনের অঙ্কের বৈশিষ্ট্য হচ্ছে এরকম, যে একটা পরিমাণ আলটিমেটলি বাড়তি পে করতে হয়, ওটাই হচ্ছে সুদ। আর আসলটা তাহলে কি, এই যে 1790 কিভাবে পেলাম, ওই পরিমাণ টাকা বাদ দিতে থাকলে যেই টাকাটা পড়ে থাকবে, প্রথম মাসে 1200, দ্বিতীয় মাসে 610 বাদ দিয়ে যেটা আর একবার যদি এরকম থাকতো 3খানা ইনস্টলমেন্ট, তাহলে ওই তারপরে আবার এই 590 থেকে ওই অ্যামাউন্টটা বাদ দিতে হতো, এরকম। তা আমি সেরকম একটা অঙ্কই দেখি, যে যেখানে এই ইয়েটা ইনস্টলমেন্টের সংখ্যাটা একটু বেশি, সেরকম একটা দেখি। এরকম একটা অঙ্ক পাওয়া গেছিল, যে একটা কম্পিউটার, আচ্ছা কুলারই রাখি, কোনো ব্যাপার না, কমোডিটিতে কিছু যায় আসে না। 3900 টাকা, না কুলার এত দামের পায় না, ভুলে গেল, কম্পিউটার 39,000 টাকা। এটা হচ্ছে ক্যাশ দিয়ে যদি একবারে কিনে নাও, 39,000 টাকা পে করতে হবে। অথবা 17,000 টাকা ডাউন পেমেন্ট এবং followed by 5খানা equal monthly installment of কত টাকা? 4,800। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত?
তাহলে প্রথম মাসে 39,000, সেকেন্ড মাসে হবে -4,800 করতে হবে এর থেকে, তাহলে দাঁড়াবে 0 0 10 থেকে 8 গেল 2, 4 থেকে 5, 4 9, 34,200। তারপরের মাসে আরো 4,800 বাদ যাবে। কতক্ষণ অবধি করব চিন্তা করার দরকার নেই যে 5খানা বলেছে 5খানা পার হয়ে যাচ্ছে নাকি। প্রথম যেখানে দেখবা যে নেগেটিভ চলে আসলো সেটাই ওখানেই শেষ হবে, মানে সেটাই স্বাভাবিক, নেগেটিভই আসতে হবে, তাহলে সুদ কোথায়, তাই না? 0 0 8 4 12, 4 8 5 9, আরো 4,800, 0 0 8 6 14, 4 8 5 4 9, ভুল করেছি। 3,900 টাকা তো এমআরপি ছিল, তার থেকে তো আগে ওই ক্যাশ ডাউনটা বাদ যায়, পড়ে রইল 7 2 9, এই টাকাটা ওই সিস্টেম। প্রথম বাদ যাবে 4,800, 0 0 17, আবার বাদ যাবে 4,800 এর থেকে, পড়ে রইল 0 4 12, 4 5 20, আরো বাদ যাবে 4,800, পড়ে রইল 0 6 14, 7,000, আরো বাদ যাবে 4,800, পড়ে থাকবে 0 0 8 8 16 5 20 28, আরো বাদ যাবে 4,800। এবার নেগেটিভে রান করবে 2,000। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সুদ, আর আসল কত, এই 5টা অ্যামাউন্টের যোগফল। এই দুটো ঘর তো শূন্যই হবে, তারপর 8 6 14 4 18 2 20 হাতে 2 2 2 4 7 4 11 2 13 সাথে 20 2 22 2 2 4 5 1 6, ঠিক করেছি বোধহয়? হ্যাঁ, তো এটা হচ্ছে অ্যামাউন্টটা, সরি প্রিন্সিপাল। তাহলে 62,000 টাকার উপর সুদ হচ্ছে 2,000 টাকা, বাস 62,000 টাকায় সুদ 2,000 টাকা। তাহলে 100 টাকায় সুদ কত কি বলেছিলাম, মান্থলি ইনস্টলমেন্ট, মান্থলি ইনস্টলমেন্ট। তাহলে একটা 12 দিয়ে আবার গুণ হয়ে যাবে পুরো বিষয়টা, 1 2 3 1 2 3 31, উত্তর কিছু একটা আসবে, যা আসবে আসবে, এই 1200 বাই 31 এর মান যা হয় তাই আসবে, 40% কিছু কম আসে। তো এই ধরনের তিনটে টাইপে ইনস্টলমেন্টের অঙ্ক হয়, একটা এটাই বেশি আসে এই ক্যাশ ডাউনের ব্যাপারটা, আর অঙ্কের চেহারাটা এরকম। মনে রাখার বিষয় হচ্ছে যদি সিম্পল ইন্টারেস্ট দেয়, এটা সিম্পল ইন্টারেস্ট না, এটা কম্পাউন্ড ইন্টারেস্ট, আর এটা হচ্ছে ডাউন পেমেন্ট। সিম্পল ইন্টারেস্ট দিলে চেহারা এরকম যে ডেট অফ এটা এই বছর পরে এটা দাঁড়াবে, যদি শুরুটাও বলে দিতে পারে এই কম্পাউন্ডের মতো করে বড় অ্যামাউন্ট এখানে বলে দিল, তাহলে ওটা বের করে নিয়ে করব, কারণ আমরা ওইভাবেই জানি বিষয়টা। যদি কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক হয় তাহলে বড় অ্যামাউন্ট বলে দেবে, এটাও এরকম করতে পারে যে ডেট অফ এত টাকা, এটা তো করাও সোজা, তিনটে ইকুয়াল 5 বছরে, তাহলে 3 5 15 না, এটা আবার কম্পাউন্ড, যাই হোক 3 বছর পরে কম্পাউন্ড ইন্টারেস্ট করলে যা হয় সেটা বলে দিই, বলে যে এত টাকার ডেট, সেটা 8,000 না, একটা বড় অ্যামাউন্ট হবে, সে এত টাকার ডেট তৈরি হয় 3 বছরে, তাহলে বলো যে তিনটে ইকুয়াল ইনস্টলমেন্টে কি হবে, তাহলে ওটাকে ওই যে p is না হ্যাঁ p is equal to a by 1 plus r by 100 whole to the power n, ওই ফর্মুলায় আমাকে বের করে নিতে হবে বড় অ্যামাউন্টটা কত দিয়ে, তারপরে আর আরেকটা হচ্ছে এই ডাউন পেমেন্ট। এবার যদি কঠিন করে তাহলে সেরকম অঙ্ক এরকম হয় যে
জানতে চাইলো, এখানে জানতে চেয়েছিল অ্যানুয়াল ইনস্টলমেন্টটা কত। প্রশ্ন হতে পারে ইনস্টলমেন্ট বলে দিয়ে এই কত পার্সেন্ট হারে সেটা জানতে চাইলো, বা ডেটটা কত জানতে চাইলো, বা কত বছরের সেটা জানতে চাইলো, কিছু একটা জানতে চাইতে পারে। ওর মধ্যে ওই সেম সিস্টেমে করবো, খালি যেটা আননোন সেটাকে আননোন রাখবো, নোনটা তখন ওখানে পুট করে দেবো, সেটা তো অঙ্কের নিয়মে হবে। এই হচ্ছে ইনস্টলমেন্টের অঙ্কের টাইপ এইটুকুই।